শুভ সন্ধ্যা। আজকে আমার অর্থনীতির ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। আমরা ইংরেজিতে যাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেশন। সাধারণ অর্থে কোনো জিনিসের দাম বৃদ্ধি পাওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলি, কিন্তু অর্থনীতির ভাষায় আমরা বলি যখন কোনো দ্রব্য সামগ্রীর দাম একটা নির্দিষ্ট সময় ধরে যখন বাড়তে থাকে বা যখন মূল্যস্তর বাড়তে থাকে তখন তাকেই আমরা অর্থনীতির ভাষায় আমরা মুদ্রাস্ফীতি বলি। এবং এই মুদ্রাস্ফীতি একটা স্থায়ী ঘটনা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে ক্রমান্বয়ে সেই দ্রব্য সামগ্রীর দাম বাড়তে থাকবে। মাঝখানে যদি কোনো কারণের জন্য সেই দ্রব্য সামগ্রীর দাম স্থির অবস্থায় থাকে বা কোনো সময় বৃদ্ধি পায় বা কোনো সময় হ্রাস পায়, তাকে আমরা কখনো মুদ্রাস্ফীতি বলবো না। ক্রমান্বয়ে একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে যখন কোনো জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাকেই আমরা বলি হচ্ছে মুদ্রাস্ফীতি। এবং যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায়, সেটা ধনতান্ত্রিক হোক, সমাজতান্ত্রিক হোক বা মিশ্র অর্থনীতি ব্যবস্থা, এই তিন ধরনের যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় এই মুদ্রাস্ফীতিটা কার্যকর থাকে। এবং মুদ্রাস্ফীতির ফলে বা জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার ফলে দেশের মানুষের সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন আমাদের ভারতবর্ষে বর্তমানকালে পেট্রোল এবং ডিজেলের দাম যে হারে বাড়ছে এবং ক্রমান্বয়ে বেড়ে চলেছে, সেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা কমানো যাচ্ছে না, একে আমরা মুদ্রাস্ফীতি আখ্যা দিতে পারি। অনেকে বলে থাকেন যে উন্নত দেশগুলিতে মুদ্রাস্ফীতির প্রভাবটা কম, কিন্তু এটা একদমই আমাদের ধারণা ভুল। বর্তমানে পৃথিবীর যে উন্নত দেশগুলি রয়েছে বা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী যে দেশগুলো রয়েছে, সেই দেশেও কিন্তু এই মুদ্রাস্ফীতির প্রভাব আমরা দেখতে পাই। প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি রিচার্ড ব্রুস নিক্সন তিনি একটা সময় বলেছিলেন যে মানব সমাজের সব থেকে বড় শত্রু হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ এটি সর্বস্তরের মানুষকে আঘাত করে এই ব্যবস্থা। তা আমরা যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির ভাগগুলো, যে কি কারণের জন্য বা কিভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে সংঘটিত হয়, এটা আমাদের আজকে আলোচ্য বিষয়। তা প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সরকারি মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি। এটি হচ্ছে সরকারের দ্বারা নোট প্রচলনের ফলে যখন বাজারে অর্থের যোগান যখন বেড়ে যায়, তার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। এইভাবে যে মুদ্রাস্ফীতিটা ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে সরকারি মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি। নেক্সট হচ্ছে ঋণজনিত মুদ্রাস্ফীতি। ব্যাংক ঋণ এবং ব্যাংক আমানতের পরিমাণের যদি বৃদ্ধি ঘটে এবং সেই অনুযায়ী যদি দ্রব্যের যোগান বাজারে না থাকে, অতিরিক্ত অর্থের যোগানের ফলে বাজারে জিনিসপত্রের দাম যখন বৃদ্ধি পায়, তাকে আমরা বলি হচ্ছে ঋণজনিত মুদ্রাস্ফীতি। 3 নম্বর হচ্ছে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। সরকারের আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ঘাটতি। তাহলে এই ঘাটতি পূরণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারি নির্দেশের ওপর ভিত্তি করে অনেক সময় নতুন নোট ছাপায় এবং এই নতুন নোট ছাপানোর ফলে দেশে অর্থের যোগান বৃদ্ধি পায়। এর ফলেও যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে আমরা বলি হচ্ছে ঘাটতিজনিত মুদ্রাস্ফীতি। পরের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। শ্রমিক সংঘের চাপে বা শ্রমিক সংগঠনের চাপে শ্রমিকদের যখন মজুরি বৃদ্ধি পায়, অর্থাৎ শ্রমিকদের কাছে যখন আয়ের উৎসটা বাড়ে, সেই সময় তাদের কেনা বা ক্রয় করার ক্ষমতা বৃদ্ধি পায়। এইভাবে অনেক সময় মুদ্রাস্ফীতি আমরা দেখতে পাই। একে আমরা বলি হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। নেক্সট আমরা যেটা আলোচনা করব চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি।
যদি কোনো কারণের জন্য দেশের মানুষের চাহিদা বৃদ্ধি পায় এবং সেই অনুযায়ী যদি যোগান বৃদ্ধি না পায়, যোগান যদি স্থির থাকে আর মানুষের কেনার ক্ষমতা যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলেও জিনিসপত্রের দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে। একে আমরা বলি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। নেক্সট ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সরকার বিভিন্ন অর্থনৈতিক কাজ করার ফলে বা উন্নয়নমূলক কাজ করার জন্য সরকারি যে ব্যয় বৃদ্ধি পায়, এই ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদিত দ্রব্যের দাম অনেক সময় বৃদ্ধি পেতে পারে। এইভাবে যে মুদ্রাস্ফীতি ঘটে থাকে বা জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, তাকে আমরা বলি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। নেক্সট আমরা যেটা আলোচনা করবো যে মুদ্রাস্ফীতির স্তর কতটা বাড়ে বা কমে, মানে কতটা পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বা বাড়তে পারে, তার উপর ভিত্তি করে আমরা মুদ্রাস্ফীতিকে কতগুলি ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম যেটা বলেছি সেটা মৃদু মুদ্রাস্ফীতি। যদি দেখা যায় কোন একটি অর্থ বছরে একটা নির্দিষ্ট জিনিসপত্রের দাম 1 থেকে 5%, মানে 1% থেকে 5% হারে যদি বৃদ্ধি পায়, এটা একটি বছরের নিরিখে আমরা বললাম, তাকে আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি। 2 নম্বর যেটা বলবো সেটা পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। যদি একটা নির্দিষ্ট অর্থ বছরে জিনিসপত্রের দাম 5% থেকে 10% হারে বৃদ্ধি পায় একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারে, তাকে আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি। 3 নম্বর যেটা আলোচনা করবো সেটা ধাবমান মুদ্রাস্ফীতি। অর্থাৎ যদি কোনো একটি নির্দিষ্ট অর্থ বছরে জিনিসপত্রের দাম 10% থেকে বেশি হারে বাড়ে এবং সেটা আনলিমিটেড, 12% হতে পারে, 13% হতে পারে, 14% হতে পারে, 15% হতে পারে, এইভাবে যদি বাড়তে থাকে এবং যার ফলে সেই জিনিসপত্র দ্রব্য কেনার ক্রয় ক্ষমতা মানুষ হারায়, তাকে আমরা বলি ধাবমান মুদ্রাস্ফীতি। নেক্সট মুদ্রাস্ফীতির সম্ভাবনা, বা যখন মুদ্রাস্ফীতি ঘটছে তখন সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে, তার উপর ভিত্তি করে আমরা মুদ্রাস্ফীতিকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা আলোচনা করব সেটা প্রচ্ছন্ন মুদ্রাস্ফীতি। যদি দেশে জনসাধারণের হাতে প্রচুর পরিমাণ নগদ অর্থ থাকে এবং তারা নতুন দ্রব্য সামগ্রী কেনার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু সেই অনুযায়ী যদি সেই দ্রব্যের যোগান বাজারে না থাকে, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে বাধ্য। এইভাবে যে মুদ্রাস্ফীতি ঘটে সেটাকে আমরা বলি প্রচ্ছন্ন মুদ্রাস্ফীতি। নেক্সট আমরা আলোচনা করব খোলা মুদ্রাস্ফীতি। খোলা মুদ্রাস্ফীতি মানে দেশের মূল্যস্তর যখন ক্রমাগতভাবে বাড়ছে কিন্তু সরকার সেখানে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করছে না বা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে, তাকে আমরা বলি খোলা মুদ্রাস্ফীতি। নেক্সট দমিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ একদিকে দেশের মূল্যস্তর বাড়ছে, একটা অংশ মানুষ হয়তো অতিরিক্ত দামে সেই দ্রব্যগুলো কিনতে পারছে, কিন্তু একটা বড় অংশের মানুষ সেই দ্রব্যগুলো কিনতে পারছে না তার ক্রয় ক্ষমতা কম থাকার জন্য। এইভাবে যে মুদ্রাস্ফীতিটা সংঘটিত হয় তাকে আমরা বলি দমিত মুদ্রাস্ফীতি। আর শেষ পর্যায়ে যেটা আলোচনা করব সেটা অধ্যাপক কেইনস, বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি এই মুদ্রাস্ফীতিকে দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা প্রকৃত মুদ্রাস্ফীতি, একটা আংশিক মুদ্রাস্ফীতি। প্রকৃত মুদ্রাস্ফীতি বলতে তিনি বুঝিয়েছেন যে যদি দেশে দেখা যায় যে পূর্ণ কর্মসংস্থান রয়েছে, অর্থাৎ কর্মসংস্থানের দিক থেকে সেখানে পূর্ণ সমতা বজায় রয়েছে এবং সেই সময় দেখা যায় যে জিনিসপত্রের যোগানটা স্থির থাকে, তাহলে পূর্ণ কর্মসংস্থান থাকলে মানুষের কাছে অর্থের যোগানটা বেশি হবে বা বাড়বে। কিন্তু দ্রব্যের যোগান না থাকার জন্য তারা নিয়মিতভাবে সেই দ্রব্যগুলো কিনতে পারবে না বা কেনার ইচ্ছা প্রকাশ করলে সবাই সেই দ্রব্যগুলো পাবে না, তার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে বাধ্য। একে তিনি বললেন প্রচ্ছন্ন মুদ্রাস্ফীতি। আর দ্বিতীয় যেটা বললেন সেটা আংশিক মুদ্রাস্ফীতি। এক্ষেত্রেও তিনি বললেন যদি কোনো দেশে পূর্ণ কর্মসংস্থান বজায় না থাকে, আংশিক কর্মসংস্থান বজায় থাকে, তার মানে যে অংশের মানুষের রোজগার রয়েছে তারা জিনিসপত্রগুলো কিনতে পারছে, তাদের ক্রয় ক্ষমতা রয়েছে, উৎপাদনকারীরা সেই স্তর দেখে জিনিসপত্রের দাম বাড়াবে। কিন্তু উল্টো দিকে যে অংশের মানুষ কর্মহীন, তাদের যেহেতু নির্দিষ্ট পরিমাণ আয়ের উৎস থাকে না, সেই কারণের জন্য তাদের পক্ষে সেই দ্রব্যগুলো কেনা কষ্টসাধ্য।
তাহলে এই কারণের জন্য জিনিসপত্রের দাম অনেক সময় হচ্ছে বৃদ্ধি পায়। একে আমরা বলি হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি। তাহলে অর্থনীতিতে এইভাবে আমরা মুদ্রাস্ফীতির স্তরগুলোকে আমরা ভাগ করি। কিন্তু যেভাবেই বা যে কারণের জন্যই মুদ্রাস্ফীতি ঘটুক না কেন, সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। কেন, মানুষের যদি ক্রয় ক্ষমতা কমে যায় বা জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার জন্য যদি মানুষের কাছে যতটা পরিমাণ অর্থ থাকে সেই অনুযায়ী যদি জিনিসপত্র তারা কিনতে না পারে, তাহলে মানুষের যে প্রতিদিনকার যে জীবন যাত্রা বা প্রতিদিনকার প্রয়োজনীয় দ্রব্যগুলো তারা কিন্তু সংগ্রহ করতে পারে না। এই অবস্থা কিন্তু দীর্ঘদিন যদি চলতে থাকে, তাহলে মানুষ কিন্তু গরিব থেকে আরো গরিব হতে থাকে, যাকে আমরা দারিদ্র সীমা আমরা বলি। সেই দারিদ্র সীমার নিচে কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু নেমে যাবে, বা দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা কিন্তু বাড়বে। তাহলে এক্ষেত্রে সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত, যে ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা যায়। এইভাবে আমরা মুদ্রাস্ফীতি বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আজকে আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কিত ভাগগুলো আলোচনা করলাম, বা কিভাবে সংগঠিত হয় আমরা আলোচনা করলাম। আগামী দিন মুদ্রাস্ফীতির ফলাফল এবং এই মুদ্রাস্ফীতিকে আটকানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।